ডক্টর সাইম আমির ফয়সাল, আপনার কাছে খুব সহজভাবে একটি জিনিস জানার জন্য, অর্থ বছরের মাঝপথে এই যে নতুন করে কর আরোপ, ভ্যাট নির্ধারণ করা, প্রায় শতাধিক পণ্যের উপর ঠিক করা হয়েছে, এই বিষয়টিকে আসলে অর্থনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? জন্য আমাদের দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছে সকলের উদ্দেশ্যে আমার সালাম এবং আমাদের সম্মানিত সহ-আলোচককে আমার শুভেচ্ছা। আজকে বর্তমানে দেখেন, যখন আমরা যখন বিদ্যমান মূল্যস্ফীতি যখন মাত্রা ছাড়িয়ে সকল মাত্রা ছাড়িয়ে আমরা দেখলাম যে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি, আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে মূল্যস্ফীতি কোনোভাবেই কমিয়ে আনতে পারছি না। আমাদের অর্থ ব্যবস্থাপনার সংকোচনমূলক একটি কঠোর মুদ্রানীতি প্রয়োগ করার ফলশ্রুতিতেও কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতি কিন্তু কমে আসছে না। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণের যে পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতা কিন্তু ক্রমবর্ধমান ভাবে কিন্তু কমে আসছে। এমন একটি পরিস্থিতিতে আপনি 100টি পণ্যের অধিক পণ্যের উপরে যখন আপনি ভিএটি আপনি লিভি করছেন, তখন কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু আরো ব্যাপক হারে কিন্তু কমে যাবে। আমরা ফুড ইনফ্লেশন আমরা কমিয়ে আনতে পারছি না। আর যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, there is a global human right এখন বর্তমান প্রযুক্তির যুগে, বিশ্বায়নের যুগে, যেটা মোবাইল ফোন, ইন্টারনেট ইউজেজ এবং ইন্টারনেট ইউজেজ কিন্তু বর্তমানে একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। আপনার অ্যাক্সেস টু ইনফরমেশন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। এমন একটি পরিস্থিতি যখন আপনি 10% আইএসপি ইন্টারনেটের উপরে আপনি ভিএটি প্রয়োগ করছেন বর্তমান অধ্যাদেশ বিবেচনা করে রেখে। এখন অবশ্যই আমি স্বীকার করে নিচ্ছি যে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য আমাদের বাজেটের লক্ষ্যমাত্রা আছে আপনার 4,80,000 কোটি টাকা। এর ভিতরে আমাদের শর্টফল হয়েছে, দেখা যায় অন্তত পক্ষে যে 42,000 কোটি টাকার একটি রাজস্ব শর্টফল হয়েছে। কিন্তু আপনি দেখবেন গরুকে যখন কোরবানির ঈদের আগে যখন গরু জবাই দেওয়া হয়, তার আগে কিন্তু গরুকে কিন্তু ফুলিয়ে ফেপিয়ে কিন্তু খাদ্য পুষ্টি দিয়ে কিন্তু তাকে বড় করা হয়। এখন তেমনি ভাবে একটা ব্যবসা বাণিজ্য যদি আপনি যদি তাকে যদি ফুলিয়ে ফিপিয়ে যদি আপনার রেভিনিউ জেনারেশন বৃদ্ধি না করতে পারেন, আপনি কিন্তু কর আহরণও কিন্তু পর্যায়ক্রম ভাবে কিন্তু কমে যাবে। তো সেই প্রেক্ষিতে আমার বলতে হয়, যার গায়ের ভিতরে রক্তই নাই, তার থেকে যদি আপনি রক্ত চুষে যদি বের করে আনতে চান, সেখানে কিন্তু বেশি রক্ত কিন্তু পাওয়া যাবে না। বর্তমানে বাংলাদেশে, এটা কেউ অস্বীকার করতে পারবে না, বাংলাদেশে আপনার উচ্চ সুদের হার রয়েছে, যেখানে মধ্যমায়ের ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্প গোষ্ঠীগুলো প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে। তারা মাসের কিস্তি পর্যন্ত পরিশোধ করতে পারছে না। অনেক ব্যবসায়ীরা বলছে আমরা কি করে ব্যবসা বাণিজ্য গুটিয়ে কি করে তাড়াতাড়ি আমরা জেল হাজতে যাতে পৌঁছাতে না হয়, অ্যারেস্ট ওয়ারেন্ট যাতে আমাদের নামে না বের হয়ে যায়, সেই পরিস্থিতিতে তারা চিন্তা করছে তারা কি করে শর্টকামিং গুলোকে অতিক্রম করে তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। এই পরিস্থিতি এসে পৌঁছেছে। অপরদিকে আপনার ন্যূনতম মজুরি বেড়ে যাচ্ছে এই কারণে, কারণ মূল্যস্ফীতি আপনার ক্রয় ক্ষমতা মানুষের বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একই সাথে বেড়ে যাচ্ছে। আবার তার সাথে আপনি সংযোজন করছেন আপনার শ্রমিকদের ভিতরে বর্তমানে যে অসন্তোষ রয়েছে, তার উপরে আপনার আইনের শাসনের অবনতি। এরপরে যখন আপনি আরো বাড়তি কর আরোপ করছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যখন আপনি কর আরোপ বৃদ্ধি করছেন, এমন একটি বাস্তবতা কিন্তু আসলে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে, বিশেষ করে মধ্যমায়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত যারা ব্যবসায়ী পরিবারের যারা সন্তানেরা যারা রয়েছে, মধ্যমায়ের যে ব্যবসায়ীগুলো রয়েছে, তারা কিন্তু আসলে চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই যে ধার্য করা হলো মোবাইলে যোগাযোগের উপরে, এটি কতখানি বোঝা হলো জনগণের কাছে? দেখেন, বাস্তব কথা হচ্ছে যে আমরা রাজস্ব লক্ষ্যমাত্রা আমরা যতই নির্ধারণ করি না কেন, আজকে যখন প্রত্যন্ত অঞ্চলের মানুষকে, প্রান্তিক জনগোষ্ঠীকে যখন আপনি ভুক্তভোগী করবেন, এবং এরকম একটি এসেনশিয়াল ফান্ডামেন্টাল রাইট, বিশ্বায়নের যুগে ইন্টারনেট ছাড়া, বিশেষ করে আমরা বড় একটি ফ্রিল্যান্সিং একটি ইকোনমির দিকে কিন্তু আমরা অগ্রসর হচ্ছিলাম। বাংলাদেশে আপনি জানেন যে শিক্ষিত বেকারত্বের হার চরম অবস্থায় এসে পৌঁছেছে। এমন একটি অবস্থায় যেটা আমি মনে করি যে একটা নাগরিকের একটা ফান্ডামেন্টাল রাইট, অ্যাক্সেস টু হাই স্পিড ইন্টারনেট এট অ্যাফোর্ডেবল প্রাইসিং। আপনি যদি অ্যাফোর্ডেবল প্রাইসিংও দিচ্ছেন না, আপনি হাই স্পিড ইন্টারনেটও দিবেন না, এমন একটি বাস্তবতায় যদি আসলে আমাদের তরুণ প্রজন্মরা ভবিষ্যতে তারা চাকরির দিকে যাবে নাকি তারা ব্যবসার দিকে যাবে, এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং খাতটা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, সেটাও কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। আপনি করের হার বৃদ্ধি করে দিয়ে বা কর আরোপ করে যদি আপনি মনে করেন যে আপনার বিনিয়োগ সংকুচিত হবে না, বা আপনি যদি মনে করেন ব্যবসা বাণিজ্য সংকুচিত হবে না, সেটা কিন্তু আসলে মানে বোকার স্বর্গে বসবাস করার মতোই। তো আমি খুব বিনয়ের সাথে, আমি বিনীতভাবে আমি অনুরোধ করব যারা নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা রয়েছে, আরেকটা বার আমি মনে করি যে পর্যালোচনা করা উচিত। কারণ মূল্যস্ফীতি যতদিন আমরা নিয়ন্ত্রণ না করতে পারছি, যেটা আমি মনে করি সমস্যার মূল গোড়ায় যদি আমরা সঠিক সমাধান না আনতে পারি, ফুড ইনফ্লেশন, খাদ্য দ্রব্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যদি স্থিতিশীলতা না অর্জন করতে পারি, আপনার সুদের হার ভবিষ্যতে 30% হবে, আপনার
অ্যাক্রস দ্য বোর্ড আপনার ভিএটি বেড়ে যাবে, আপনার 50% করে দিলেও কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হবে না এবং ভবিষ্যতে কিন্তু কর আহরণ কিন্তু বৃদ্ধি করবে না। আমার যেই প্রস্তাবনা থাকবে এবং নীতি নির্ধারণী পর্যায়ে সকল শ্রেণী পেশার যারা অটোনোমাস বডিতে যারা বর্তমানে কাজ করছে তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে কর আহরণ বৃদ্ধি করার লক্ষ্যে অবশ্যই আমাদের রেভিনিউ জেনারেশন বাড়াতে হবে। যদি আমার ব্যবসা বাণিজ্য যদি গতিশীল না করতে পারি, যদি কর্মসংস্থান আরো ব্যাপক হারে যদি আমরা বৃদ্ধি না ঘটাতে পারি, বিনিয়োগ যদি সংকুচিত হয়, ব্যবসা বাণিজ্য যদি সংকুচিত হয়, ভবিষ্যতে কিন্তু কর আহরণ কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো আমার প্রস্তাবনা হচ্ছে অবশ্যই বাজেট ডেফিসিট কোনোভাবেই থাকা আমি মনে করি না দীর্ঘমেয়াদের জন্য কোনোভাবেই সম্ভব এটা এবং বাস্তবসম্মত নয়। তবে এটাও আমার উল্লেখ করতে হয়, প্রয়োজনে আমাদের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে, প্রয়োজনে আপনি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে তো আপনি বিনিয়োগ তো অনেকটুকু তো আপনি কমিয়ে এনেছেন, আগামী 2 বছর প্রয়োজনে কমিয়ে আনেন, কিন্তু দ্রব্যমূল্যের বাজারে যদি আমরা স্বস্তি ফেরাতে না পারি, বাংলাদেশে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, আপনার ভ্যাট ট্যাক্স সবকিছু বাড়িয়েও আপনার সুদের হার 40% নিয়েও কিন্তু আপনি কিন্তু কর আহরণ কিন্তু বৃদ্ধি করতে পারবেন না, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন না, কারেন্সি স্টেবিলিটি, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন না। তো এই দুইটা প্রেক্ষিতে আমার বলে নিতে হচ্ছে যে বাংলাদেশে একটি ভবিষ্যতে আমার বিশ্বাস যে আরএমজি সেক্টর এবং রেমিটেন্স সেক্টরের পাশাপাশি বাংলাদেশে কিন্তু একটি তরুণ প্রজন্মের জন্য একটি ব্যাপক হারে একটি ফ্রিল্যান্স ইকোনমি কিন্তু একটি দ্বিতীয় প্রজন্ম, আমাদের চতুর্থ প্রজন্মের জন্য কিন্তু এটা ব্যাপক সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে। এটা শুরুতেই যদি আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করি, তাদের হাঁটু যদি একদম প্রথমেই ভেঙে দেই, এটা কিন্তু আর গতিশীল হবে না। তো আমি ছোট করে আমি অনুরোধ রাখছি যে কর আহরণের ক্ষেত্রে বাজেট ডেফিসিট কমিয়ে আনার লক্ষ্যে অবশ্যই রাজস্ব আহরণ আমাদের বৃদ্ধি করতে হবে। তবে এটা রেভিনিউ জেনারেশনের বৃদ্ধির কলার ফলশ্রুতিতে আমার বিশ্বাস যে কর আহরণ বা রেভিনিউ জেনারেশন, ট্যাক্স রেভিনিউ জেনারেশন আরো ব্যাপক হারে বৃদ্ধি করা যাবে। ওনারা এই তথ্য প্রযুক্তি খাত, বিশেষ করে মোবাইল ব্যবহার, ব্রডব্যান্ড ব্যবহার, এই বিষয়টিকে বিলাসী পণ্যের জায়গায় নিতে চাচ্ছেন? না, এটা তো আসলে সত্যিকার অর্থে আমি সাক্ষাৎকারটি দেখেছি এবং আমি মনোযোগ সহকারে আমি দেখেছি। উনি যে কথাটা বলেছে যে আমাদের একটি প্রয়োজনীয়তা আছে আইএমএফ এর যে ভবিষ্যতে যে লোন স্যাংশন করা হবে সেটার ভিত্তিতে আসলে আমাদের কর আহরণের যে টার্গেট, যে লক্ষ্যমাত্রা, সেটা আমাদের বর্তমানে 42,000 কোটি টাকার একটি ঘাটতি রয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। এবং বাংলাদেশে বিগত 6, 7, 8 বছর ধরে আমরা দেখেছি যে আপনার বাজেট ডেফিসিটটা, যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থেকে শুরু করে আপনার কর আহরণের ভিতরে যে ব্যবধানটা ছিল, এটা ক্রমবর্ধমান ভাবে কিন্তু বেড়ে যাচ্ছিল। আমাদের বাজেটের আকার বাড়লেও দেখা যাচ্ছে বৈদেশিক ঋণ নিয়ে আমরা বসে আছি আর ব্যাংকিং খাত থেকে আমরা ঋণ নিয়ে বসে আছি। তো এটা আমি মনে করি না যে মানে সাস্টেইনেবল ছিল। তারপর আমার বলতে হয় যে যেই পণ্যগুলোর উপরে আপনার কর আরোপ করা হয়েছে, ভিএটি বৃদ্ধি করা হয়েছে, যেরকম আপনি ডিটারজেন্ট থেকে শুরু করে শ্যাম্পু, তারপর আপনার কয়েকটি ফলের উপরে যেভাবে কর আরোপ করা হয়েছে, আবার একই দিকে রেস্টুরেন্ট সমিতির মালিক এখানে সবাই কিন্তু কান্দাকাটি করছে। বাংলাদেশে 4,86,000 রেস্তোরাঁ ব্যবসা রয়েছে, তাদের সাথে সম্পৃক্ত রয়েছে। তো তাদের উপর যখন আপনার 5% থেকে 15% আপনার ভিএটি আরোপ করা হচ্ছে, 1,000 টাকায় যখন 150 টাকা আপনার সরাসরি ভ্যাট দিতে হচ্ছে, মানুষ এমনিও আপনার রেস্টুরেন্ট ব্যবসায় রেস্টুরেন্টে যেতেও কিন্তু মানুষ আজকে বর্তমানে হিমশিম খেয়ে যাচ্ছে। তো এখানে যে এতগুলা মধ্যমায়ের ব্যবসায়ী রয়েছে, মিডল ইনকাম যে বিজনেস গুলো রয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতির কিন্তু মেরুদণ্ড। এই মেরুদণ্ডটাকে যদি আমি নড়বড় করে দিই, আপনার ভবিষ্যতে রেভিনিউ জেনারেশন দূরের কথা, আমার আশঙ্কা রয়েছে যে ব্যবসা বাণিজ্য কিন্তু ধসে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশে এটা কেউ অস্বীকার করতে পারবে না, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কোনোভাবে এটা ব্যবসা বান্ধব নয়, এমন বিনিয়োগ বান্ধব নয়। এবং অভ্যন্তরীণ যে বিনিয়োগ যে সংকুচিত হয়েছে, এটাও কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আপনি যদি ইয়ার ওভার ইয়ার এলসি ক্রেডিট দেখেন, আপনি দেখা যাবে যে 36% মতো কমে গেছে, নতুন বিনিয়োগ 16% ইয়ার ওভার ইয়ার কমে যাচ্ছে। তো এমন একটি বাস্তবতায় যখন আপনার মোবাইল টেকনোলজি, মোবাইল সার্ভিসেস উপরে যখন আপনার কর আরোপ করা হচ্ছে, দেখবেন বাংলাদেশে কিন্তু বর্তমানে কিন্তু জানুয়ারির 1 তারিখে কিন্তু আমরা ঘোষণা পেলাম যে পাঠ্য বই যেগুলা সাধারণ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার কথা, সেটা কিন্তু পিডিএফ আকারে পৌঁছে দেওয়া হয়েছে। এখন পিডিএফ যদি তার অনলাইন ওপেন করতে হয়, সে ইন্টারনেট ছাড়া কিভাবে করবে? তার উপরে যখন আপনি বাড়তি কর আরোপ করছেন, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল মকারি। এটা তো টোটালি কন্ট্রাডিক্টরি পলিসি হচ্ছে। আপনি তারপরে দেখেন এডটেক যে প্ল্যাটফর্ম গুলো আছে, এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম গুলো আছে, মানুষ কিন্তু আজকে ছোট ছোট শিক্ষার্থীরা কিন্তু আজকে সরাসরি ইউটিউবের মাধ্যমে কিন্তু তারা পড়াশোনা করছে। এটা কিন্তু বাস্তবতা। যখন আপনার ইন্টারনেট কস্ট বেড়ে যাবে, আসলে তাদের সাথে এটা আমি মনে করি যে এর বর্তমান বাস্তবতা বিবেচনা করে রেখে আপনি ভবিষ্যতে কর বাড়াতে পারেন, ভবিষ্যতে আমরা একটা সোশ্যালিস্ট দেশের দিকে এগিয়ে যেতে পারি। সেটার
সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনা রেখে আমি বলছি না যে ব্যবসা বান্ধব তো দূরের কথা, আমি বলছি যে শিক্ষা বান্ধব তো অন্তত পক্ষে হতে হবে। তো আমাদের কোমলমতি যারা শিক্ষার্থী যারা রয়েছে, তারা যদি আসলে পাঠ্য বই যদি সঠিকভাবে পিডিএফ সঠিকভাবে যদি ডাউনলোডই না করতে পারে, তারা আসলে কি করে পড়াশোনা করবে? তো সেদিকে আমি মনে করি সরকারের সুনজর রাখা উচিত। আবার একই সাথে ব্যবসা বান্ধব যদি পরিবেশ যদি আপনি না রাখেন, ব্যবসায়ীদের যদি আপনি চরমভাবে যদি মানে দুর্ভোগের শিকার হয়, বারবার যদি হয়রানির শিকার হতে হয়, ভ্যাট থেকে শুরু করে পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, প্রতি স্তরে স্তরে ট্যাক্স দিয়ে দিয়ে একটা ব্যবসা চালাতে কিন্তু প্রচন্ড কষ্ট, প্রচন্ড মেধা ক্ষয়ক্ষতি কিন্তু করতে হয়। তো তাদেরকে আমি মনে করি যে উৎসাহিত করা উচিত, পুরস্কৃত করা উচিত, বরং হেনস্থা না করে আরেকটু আমার প্রস্তাবনা থাকবে যে ভবিষ্যতে ম্যাক্সিমাম 14.5% একটা ব্ল্যাঙ্কেট ট্যাক্স আপনি দিতে পারেন। কিন্তু এই যে এবং এবং আয়ের সক্ষমতা যদি আপনি বৃদ্ধি করতে পারেন, তখন আমার বিশ্বাস যে ট্যাক্স রেভিনিউ জেনারেশন আরো ব্যাপকভাবে বৃদ্ধি হতে পারে। এন্ড অফ কোর্স আই টোটালি এগ্রি যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ইজ এক্সট্রিমলি লো। এখানে আরো অন্তত পক্ষে 10 থেকে 12% ইতিমধ্যে আমাদের বাড়ানো উচিত, কিন্তু আপনি তো এটা রাতারাতি করতে পারবেন না।